আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত বন্ধুগণ, প্রথমে যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই, বিষয়টি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান প্রায় 40 বছর একটি যুদ্ধ বিধ্বংসী একটি দেশ। সে দেশে অধিকাংশ পাহাড়ি এলাকা। সে দেশের 40 বছর একটা দেশে যে যুদ্ধ হয়, যুদ্ধের সাথে যারা জড়িত থাকে তাদের দেশের কি অবস্থা হয়, একমাত্র সেই দেশের ভূমি ছাড়া সে দেশের কোনো কিছু থাকে না। সে দেশের একটা ভালো বিল্ডিং থাকে না, একটা ভালো রাস্তাঘাট থাকে না। যে দেশে 40 বছর যুদ্ধ হয় সে দেশে দেখুন আসলে ভালো বলতে কোনো কিছুই থাকে না। সেই দেশ মাত্র 3 বছরের ভিতরে বলা চলে, 3 বছরের ভিতরে যে আফগানিস্তান, সে আফগানিস্তানে নতুন কোনো ঋণ বলতে কোনো কিছু নাই। এখন আফগানিস্তান বর্তমান বলতে গেলে পৃথিবীর একটা মডেলের দিকে রূপান্তরিত হচ্ছে। আফগানিস্তান বর্তমান যে লাইনে চলছে, যে পথে চলছে, বলতে গেলে আফগানিস্তানকে দেখে এখন আমেরিকা বিস্ময়িত বোধ করছে। শুধু আমেরিকা না, পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই ভাবছে আফগান আসলে যে চমক লাগাচ্ছে আফগানিস্তান আসলে দেখার বিষয়। সে দেশে একের পর এক তারা যে কারিশমা দেখাচ্ছে, তারা যে উদ্যোগ নিচ্ছে, আসলে প্রশংসনীয়। আমি মনে করি শুধু আফগানিস্তান নয়, আফগানিস্তান এটা কেন হচ্ছে এটা একটা বিষয় বলার প্রয়োজন আছে। আফগানিস্তান কেন হচ্ছে? আফগানিস্তান বর্তমান যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের মাথার মূল্য ছিল প্রায় $52 বিলিয়ন ঘোষণা করেছিল। যে আফগানের বর্তমান প্রেসিডেন্ট, ইনাকে যদি কেউ ধরে দিতে পারে, আমেরিকা ঘোষণা করেছিল $52 বিলিয়ন। কিন্তু সেই আফগান এখন কেন এত ডেভেলপ করছে, কেন এত প্রশংসিত হচ্ছে? শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থা করার কারণে তারা এই পর্যন্ত পৌঁছাইছে, এই পর্যন্ত পৌঁছাতে সক্ষম হচ্ছে। আমরা কেন পারি না? আমাদের এই যে 53 বছর স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, দেশ চালালো দীর্ঘদিন ধরে আপনার মুক্তিযোদ্ধা দল। তারপরও দেশের করুণ অবস্থা কেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ কেন? এত টাকা পাচার হলো কেন? দেশের মাথাপিছু আয় এত কম কেন? দেশের মানুষ এখনো না খেয়ে থাকে কেন? দরিদ্র সীমার নিচে মানুষ এখন বসবাস করে কেন? মানুষের থাকার মতো এখনো কোনো ঘর নাই কেন? এটা কি বলতে পারবেন? এটা তো দেখতে হয়, অবশ্য আপনাকে যে বাস্তব জীবনে দেখতে হয়, তাহলে দেখতে হবে যে আসলে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের দিকে তাকাইতে হবে। বর্তমান বাংলাদেশে যে ঋণ আছে, এই 15-16 বছর যে ঋণ হয়েছে বাংলাদেশ, এই ঋণের চেয়ে তার বেশি টাকা প্রায় দেশ থেকে পাচার হয়েছে। বাংলাদেশে যে পরিমাণ ঋণ আছে বর্তমানে, সেই ঋণের চেয়ে বেশি অর্থ বাংলাদেশে পাচার হয়েছে। পাচার করেছে কারা? মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধা দল, স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার দল। এই 15 বছরে এটা আছে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের দল তারা পাচার করেছে। দেশ যদি উন্নয়ন করতে হয়, দেশের যে অর্থ সম্পদ বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশ একটি সোনার খনি, সোনার বাংলাদেশ। আসলে স্বীকার করতে হয় বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ। এখানে একটা দেশ সুন্দর এবং মসৃণ এবং ন্যায়প্রাণ হতে হলে সেই দেশের শাসন ব্যবস্থা যেমন অপরিহার্য, এবং একটি দেশ উন্নয়ন করতে হলে সেই দেশের কতগুলো জিনিস অবশ্যই প্রয়োজন থাকে। সেই দেশের কি কি যেগুলো প্রয়োজন লাগে সেগুলো হচ্ছে আপনার উন্নয়নের জন্য, একটা দেশ ডেভেলপের জন্য, একটা দেশ উন্নয়নশীল বা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য যে জিনিসগুলো লাগে, সেই জিনিসগুলো হচ্ছে আপনার জনশক্তি। বাংলাদেশের জনশক্তির অভাব নাই। একটি দেশের উন্নয়নের জন্য বাংলাদেশের জনশক্তির কোনো রকম ঘাটতি নাই। একটা দেশের উন্নয়নের জন্য মানুষের বা জনমেধা শক্তি, বাংলাদেশের মানুষের মেধা শক্তি বা কেমন এটা বলার কিছু রাখে না। বাংলাদেশের মানুষ আমি মনে করি একটু সুযোগ পাইলে তারা সব কিছুই তৈরি করে দিতে পারে, শুধু মানুষের জানটা বাদে। আমি মনে করি বাংলাদেশের মানুষ শুধু তাদের
একটা মানুষের প্রাণ বাদে সব কিছু তৈরি করে দিতে পারে। মানুষের তথা বাংলাদেশের মানুষের মেধাশক্তি এমনটি। মানুষের এবং মানুষের বাংলাদেশের উন্নয়নের জন্য আরেকটা মেন যে প্রয়োজন, যে শিক্ষা। বাংলাদেশে যে শিক্ষার যে অবস্থা বর্তমানে 15 বছর যেটা নষ্ট হয়ে গেছে, আমি মনে করি এখনও যদি বাংলাদেশের মানুষ এখনও সেইভাবে সুযোগ পায় বা বাংলাদেশের যারা রক্ষণশীলা তারা সুযোগ দেয়, আমি মনে করি বাংলাদেশ শুধু ইউরোপ আমেরিকা না, বাংলাদেশ পৃথিবীর বুকে একমাত্র রাষ্ট্র পরিণত হতে পারে যে শুধু তারা একটু সুযোগ চাই, যে সুযোগে বাংলাদেশ এমন ডেভেলপ বা এমন একটা অবস্থায় পৌঁছাবে বা এমন একটা কান্ট্রিতে পৌঁছাবে যা পৃথিবীর ভালো ভালো রাষ্ট্রগুলো বাংলাদেশের মডেল হতে পারে। এখানে আরেকটা বিষয় আমি যোগ করি, বাংলাদেশ যে মডেল হতে পারে না, হয়েই গেছে। যেটা পৃথিবীর বুকের যত স্বৈরা শাসক আছে তার চূড়ান্ত মডেল বাংলাদেশ 24 সালের 5 আগস্ট প্রমাণ করেছে। কোনো স্বৈরা শাসককে কীভাবে নামাইতে হয়, কিভাবে তারপর দেশ গঠন করতে হয়, কিভাবে দেশের প্রশাসনিক কাঠামো তৈরি করতে হয়, কিভাবে একটা দেশের ডেভেলপের জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হয়, সেটা বর্তমান দেশের জনগণ তথা ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে। এই জন্য বাংলাদেশকে যদি এই মুহূর্তে দুর্নীতিমুক্ত, একটি সন্ত্রাসমুক্ত, একটি ঋণমুক্ত, একটি ডেভেলপ বা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে কোরআন সুন্নাহর বাইরে এটা কল্পনা করা সম্ভব না। কারণ একটা মানুষ পাপ করে, কিন্তু এখন বোঝার বিষয় আছে। একটা মানুষ ধর্মীয় বিষয় যদি তার মনের ভিতরে গেঁথে যায়, একটা মানুষের বিবেক একটা বিষয় আর ধর্মীয় বিষয় একটা। ধর্মীয় বিষয় এমন একটা জিনিস বা ইসলামিক ধর্মীয় বিষয় এমন একটা জিনিস, মানুষের ভিতরে যদি গেঁথে যায়, মানুষ মরে যাবে, তারপরও কিন্তু তার পাপের দিকে কখনো অবধারিত হতে এগোতে পারে না। এই জন্য যদি আবার এর আগেও প্রমাণিত হয়েছে বাংলাদেশে এমপি মন্ত্রী হয়েছে ইসলামী দল থেকে, তাদের কাছ থেকেও প্রমাণ হয়েছে 15 বছর 16 বছর আগে প্রমাণিত হয়েছে যারা একটা টাকাও দুর্নীতি কিন্তু প্রমাণ পায় না এই বাংলাদেশের প্রশাসন। এজন্য বলতে চাই, বাংলাদেশে যদি উন্নয়নশীল রাষ্ট্র, সুখী রাষ্ট্র, সমৃদ্ধির রাষ্ট্র পরিণত করতে হয়, তাহলে ইসলামী বিধানের বিকল্প কোনো কিছু নাই। এজন্য ইসলাম শিক্ষা, ইসলাম প্রসার, ইসলাম প্রতিষ্ঠার পাশাপাশি দেশটা ডেভেলপ করতে হলে অবশ্যই ইসলামী নিয়মনীতির প্রয়োজন, যেটা আপনাকে এহকালে দেবে শান্তি, পরকালে দেবে মুক্তি। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে ইসলাম এমন একটি বিধান যা মানব জাতিকে সবসময় উচ্চ মর্যাদা দিয়েছেন, সর্বশেহর পর্যন্ত পৌঁছাইছেন। যে ইসলাম শিক্ষা বা ইসলাম প্রতিষ্ঠা বা ইসলাম প্রচারের বিকল্প কোনো কিছু নাই। আমরা যদি সুখে থাকতে চাই, আফগানকে আমরা মডেল, এখন পৃথিবীর অনেক রাষ্ট্র আফগানকে মডেল হিসাবে দেখে, মডেল হিসাবে ধরে। আফগান যে গতিতে এগোচ্ছে, তাদের ডলারের যে অবস্থা, তাদের রিজার্ভের যে অবস্থা, তাতে দেখা যায় তাদের সুদের সাথে তারা এখন বর্তমানে জড়িত নাই। অতীতে যেগুলো ছিল সেইগুলোই তাদের আছে, বর্তমান সুদের সাথে আফগানের কোনো সম্পর্ক নাই। অতীতে যে সরকারগুলো ছিল তারা করে গেছে, কিন্তু বর্তমানে আফগানে কোনো ঋণ বা সুদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা চাচ্ছি, বর্তমানে আমরা অধিকাংশই মুসলমান, আর মুসলমান কখনো সুদের সাথে জড়িত হতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে স্পষ্ট জানাই দিয়েছেন, হয় সুদের বকেয়া ছেড়ে দাও, নাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তবে সম্মানিত দর্শক, আর বোঝানোর বিষয় বা আজকের বিষয় ছিল এটাই, যে আমরা যদি একটা দেশের সর্বপর্যায় বা সর্বোত্তম পর্যায়ে নিয়ে যেতে চাই, দেশের যে উন্নয়ন করতে চাই, উন্নয়নশীল রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই সেই দেশের ইসলামী নিয়মকানুন মেনেই বা ইসলামী প্রতিষ্ঠার মাধ্যমে সেটা সম্ভব আমি মনে করি। আপনারা অবশ্য এটাই মনে করেন, আমি আশা করি, এবং আপনার সহযোগিতা পাইলে অবশ্যই আমি মনে করি সম্মিলিতভাবে এটা সম্ভব হবে যদি আপনারা সহযোগিতা করেন, এবং বিশেষ করে ইসলামী দলগুলো যেগুলো আছে সেগুলো যদি একত্রিত হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নয়নশীল দেশে বা উন্নত দেশে পরিণত হবে।
আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।